হ্যালো, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি সম্ভাবনা। আর আজকে আমরা সলিড স্টেট কোনটা? আমাদের যে পদার্থের অবস্থা আছে, সেই পদার্থের অবস্থায় আমাদের দুটো পোর্শন আছে। একটা কি? একটা হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে সলিড। তো তার যে ফার্স্ট যে পোর্শনটা সেটা সলিড স্টেট, সেই সলিড স্টেটের আজকে আমরা এমসিকিউস সলভ করব। ঠিক আছে? আমরা এমসিকিউ সলভ করব আর তার সাথে যেই কনসেপ্ট গুলো তোমাদের জানতে হবে সেই সমস্ত কনসেপ্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে? তো চলো স্টার্ট করি। তো স্টার্ট করার আগেই বলে রাখি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা যেন খুব ইজিলি পেয়ে যেতে পারো। ঠিক আছে? তো চলো। আচ্ছা, এবার ফার্স্টেই যে কোয়েশ্চেনটা ফার্স্টে যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে যে কেলাসাকার কোয়ার্টজ মানে SiO2 এটা কি ধরনের পদার্থ? এটা কি ধরনের পদার্থ? আচ্ছা, কেলাস বলেছে। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে কেলাস জিনিসটা কি। Okay, তো যে কোনো যে কঠিন পদার্থ হয়, সেই কঠিন পদার্থ হচ্ছে তোমার দু প্রকারের। একটা কেলাসাকার আর আরেকটা কি? অনিয়তাকার। কেলাসাকার বলতে কি? কেলাসাকার বলতে যে যেগুলোর গঠনটা কি হয়? সুশৃঙ্খল। যেটার গঠনটা কি হয়? সুশৃঙ্খল হয়। ঠিক আছে? যার একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কেলাসাকার। ঠিক আছে? আর যে ক্ষেত্রে কোনো সুশৃঙ্খল গঠন থাকে না, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে অনিয়তাকার, মানে যেটার গঠনের কোনো ঠিক নেই। ঠিক আছে? এবার এই যে কেলাস, এই কেলাস কি হয়? কেলাস বিভিন্ন অণু দিয়ে গঠিত হয়, তাই তো? কেলাস অণু দিয়ে গঠিত হয় বা আয়ন দিয়ে গঠিত হতে পারে। কিন্তু এই যে কেলাসগুলো থাকে, এই কেলাসগুলো নিজেদের মধ্যবর্তী কিরকম বন্ধন দিয়ে এই কেলাসগুলো হচ্ছে তোমার নিজেদের মধ্যে গঠনটা কেলাসের কিভাবে হয়, সেটার উপরে ভিত্তি করে কেলাসকে তোমার কয়েকটা ভাগে ভাগ করা যায়। কিরকম? ফার্স্ট যেটা ফার্স্ট ফার্স্ট হচ্ছে আণবিক। ফার্স্ট হচ্ছে আণবিক। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আয়নীয়। আণবিক কেলাস, আয়নীয় কেলাস। থার্ড কি হয়? সমযোজী। আর ফোর্থ ধাতব। তাহলে কি কি হচ্ছে? আণবিক, আয়নীয়, সমযোজী আর ধাতব। এই যে আণবিক, এই আণবিক কেলাসকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অধ্রুবীয়, দু নাম্বার ধ্রুবীয়, আর তিন নাম্বার কি? হাইড্রোজেন বন্ধন যুক্ত। ঠিক আছে? এই ভাগে হচ্ছে এগুলোকে ভাগ করা যায়। আণবিক মানে কি? যেগুলো অণু দ্বারা গঠিত। যেগুলো অণু দ্বারা গঠিত সেটাকে আমরা কি বলছি? আণবিক। মানে এটা কি দিয়ে গঠিত? অণু দ্বারা গঠিত। বোঝা গেল? এগুলো কি? অণু দ্বারা গঠিত। এর মধ্যে ধ্রুবীয় মানে কি? যেই তোমার আয়নিক যে কেলাসগুলো তোমার অধ্রুবীয় প্রকৃতির হয়, তার মানে কি? তাদের মধ্যে দুর্বল লন্ডন ফোর্স থাকে। দুর্বল লন্ডন ফোর্স দিয়ে সেগুলো তোমার নিজেদের মধ্যে তাদের যে আকর্ষণটা হয় সেটা দুর্বল লন্ডন বল দিয়ে হয়। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হলো অধ্রুবীয়। এটা কি দিয়ে হয়? দুর্বল লন্ডন বল। যেমন কি? যেমন হতে পারে হচ্ছে কঠিন H2 বা কঠিন O2। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অধ্রুবীয় প্রকৃতির কেলাস। ধ্রুবীয় কি? যেগুলোর মধ্যে কি থাকে? যেগুলোর মধ্যে হচ্ছে তোমার থাকে ডাইপোল
ডাইপোল বন্ধন, যেগুলোর মধ্যে ডাইপোল ডাইপোল বন্ধন থাকে, যেমন কি NH3, কঠিন NH3 অবশ্যই, SO2 কঠিন, ঠিক আছে। এগুলো হচ্ছে ধ্রুবীয়। আর হাইড্রোজেন বন্ধনযুক্ত মানে যেই তোমার কেলাসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন দ্বারা সেগুলো জড়িত থাকে সেটাকে আমরা কি বলছি, হাইড্রোজেন বন্ধনযুক্ত। যেমন কি বরফ, বরফ, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে আয়নীয়। আয়নীয় মানে কি, যেগুলো অণু দ্বারা গঠিত হয়, যেগুলো আণবিক, যেগুলো আণবিক গুলো অণু দ্বারা গঠিত হয়। আয়নীয় কি, যেগুলো আয়ন দ্বারা গঠিত হয়, মানে কি ক্যাটায়ন, অ্যানায়ন, এগুলো দিয়ে যে কেলাস গুলো গঠন হয় সেগুলোকে আমরা কি বলি, আয়নীয় কেলাস। সেগুলোকে আমরা কি বলি, আয়নীয় কেলাস। এখানে কি ধরনের বল থাকে, এখানে থাকে হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বল। কি থাকে, কুলম্বীয় আকর্ষণ বল। বোঝা যাচ্ছে। এবার এই যে তোমার আয়নীয় যে টাইপের কেলাস গুলো হয়, আয়নীয় কেলাসের উদাহরণ আমরা খুব একটা ইজি, আয়নীয় কেলাসের উদাহরণ কি, NaCl, সোডিয়াম ক্লোরাইড, রাইট। এবার হচ্ছে সমযোজী। সমযোজী টাইপের কেলাস কি হয়, সমযোজী কেলাস হচ্ছে যেগুলো হচ্ছে অধাতব পরমাণু দিয়ে, অধাতব পরমাণু, এগুলোর মধ্যে কি হয়, সমযোজী বন্ধন থাকে, সমযোজী বন্ধন। এগুলো অনেকগুলো একসাথে যুক্ত হয়ে কি করতে পারে, ত্রিমাত্রিক গঠন, কি করতে পারে, ত্রিমাত্রিক গঠন। এগুলো একসাথে অনেকগুলো যুক্ত হয়ে ত্রিমাত্রিক গঠন বানাতে পারে। যেমন কি, যেমন হতে পারে, উদাহরণ এখানে লিখছি, যেমন হতে পারে তোমার সিলিকা, SiO2, BN, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার সমযোজী কেলাসের উদাহরণ। নেক্সট হচ্ছে বিএন কি, বিএন হচ্ছে বোরন নাইট্রাইড, ঠিক আছে। এবার হচ্ছে ধাতব। এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ধাতব পরমাণু যাদের মধ্যে কি থাকে, ধাতব বন্ধন থাকে। আমার মনে হয় এই দিকটা প্রবাবলি দেখা যাচ্ছে না, তোমরা যখন PDF টা পাবে তখন এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা তোমরা প্রবাবলি দেখতে পাবো। এই যে ধাতব, এদিকে আছে ধাতব পরমাণু, এগুলোর মধ্যে কি থাকে, ধাতব বন্ধন থাকে, রাইট। আর এই যে এগুলো দেখা যাচ্ছে কি, না পাতা দিয়ে ঢেকে গেছে, কোনো ব্যাপার না। যখন তোমরা পাবে তোমরা প্রপারলি এই জিনিসটাকে একবার গো থ্রু করবে, ওকে। ধাতব পরমাণু, এগুলোর মধ্যে কি থাকে, ধাতব বন্ধন। ক্লিয়ার, বোঝা গেল। তো এইটা হচ্ছে আমাদের কেলাসের যে ভাগ, কেলাসের ভাগগুলো আমাদের এরকম করে হয়ে থাকে, ঠিক আছে। এবার এই যে কেলাসের যে ভাগগুলো আমরা দেখলাম, সেই ভাগ অনুযায়ী আমরা আয়নীয় কেলাস, ধ্রুবীয় আণবিক কেলাস, সমযোজী কেলাস আর অধ্রুবীয় আণবিক কেলাস কাকে বলে, এগুলো আমরা জানতাম। তো এখানে দেখো, সমযোজী কেলাসের এখানে আমরা একটা উদাহরণ লিখেছি কি, SiO2, যেটাকে আমরা বললাম সিলিকা। সিলিকা বা হচ্ছে আমাদের কেলাসাকার কোয়ার্টজ, এটা কিন্তু সেম। তাহলে আমাদের কেলাসাকার কোয়ার্টজ কি জাতীয় পদার্থ, সমযোজী কেলাসাকার পদার্থ। বোঝা গেল। নেক্সট, নেক্সট বলছে একটি কেলাসাকার কঠিন পদার্থে প্রদত্ত বৈশিষ্ট্যগুলি বর্তমান। তাহলে আমাদেরকে বলতে হবে যে কোন কেলাসাকার পদার্থে এই যে বৈশিষ্ট্যগুলি, এগুলি বর্তমান। ফার্স্ট বলেছে নরম, সেকেন্ড বলেছে অতি নিম্ন গলনাঙ্ক, আর কঠিন ও তরল উভয় অবস্থাতেই তাপ ও তড়িতের কুপরিবাহী হচ্ছে। ফার্স্টে যেটাকে আমরা দেখবো সেটা হচ্ছে তাপ আর তড়িতের কুপরিবাহী। যেটা আয়নীয়, আয়নীয়র মধ্যে কি আয়ন আছে, তাহলে আয়ন তো তোমার তড়িৎ আর তাপের সুপরিবাহী হবে, রাইট। সমযোজী যেগুলো ছিল সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে, সমযোজী বন্ধন দ্বারা যদি সেগুলো যুক্ত থাকে তাহলে তার গলনাঙ্ক তো নিম্ন হওয়া উচিত না। আর ধাতব, যদি ধাতব হয় তাহলে নরম নিশ্চয়ই হবে না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আণবিক। আণবিক যে ধরনের কেলাসগুলো হয়, আণবিক কেলাসগুলো কি হয়, তোমার অনেক নরম হয়। বাকি কেলাসগুলোর তুলনায় আণবিক কেলাস অনেক নরম হয়। সেগুলি কঠিন বা তরল কোনো অবস্থাতেই তাপ আর তড়িতের কিন্তু কোনো রকমের প্রবাহ দেখায় না। আর কি করে না, আর হচ্ছে এগুলো তোমার খুব কম গলনাঙ্ক থাকে, এগুলোর গলনাঙ্ক কি হয়, খুবই কম হয়। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট,
নেক্সট বলছে আয়নীয় কেলাসের ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক? আয়নীয় কেলাস, তো আমাদের বলছে যে আয়নীয় যে কেলাস হয়, যে আয়নীয় কেলাস আমরা একটু আগে দেখলাম, সেখানে বলছে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক। বলছে যে গঠনকারী কণাগুলি সুষমভাবে বিন্যস্ত নয়। যদি গঠনকারী কণা সুষমভাবে বিন্যস্ত নাই থাকে, তাহলে তো সেটাকে আমরা কেলাস বলতে পারবো না। তারপরে বলছে গঠনকারী কণাগুলি সুষম বিন্যাস বহুদূর পর্যন্ত বিস্তৃত। প্রত্যেকটা যে তোমার কেলাস হয়, সেই কেলাসের একটা ছোট্ট অণু থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে একক কোষ। জিনিসটা আমরা একটু পরে আবার একটু বুঝবো। জিনিসটাকে আমরা কি বলি? একক কোষ। এই একক কোষগুলোকে যদি আমরা পরপর পরপর বসাতে থাকি, তাহলে হচ্ছে সেটাতে আমরা বহু দূর পর্যন্ত একটা সুষম বিন্যাসযুক্ত কণা গঠন করতে পারি। আয়নীয় কেলাসের ক্ষেত্রে কি হয়? আয়নীয় কেলাসের ক্ষেত্রে আমাদের থাকে হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন ছাড়া আমাদের আর কি থাকে? ক্যাটায়ন ছাড়া আমাদের থাকে হচ্ছে অ্যানায়ন। এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন, এগুলোকে আমরা যদি পরপর, এগুলো হচ্ছে আমার গঠনকারী কণা, এগুলোকে যখন আমরা পরপর পরপর বসাবো, তখন কি হবে? একটা সুষম বহু দূর পর্যন্ত বিস্তৃত একটা হচ্ছে আমরা তোমার কেলাস পাবো। তো সেজন্য এখান থেকে আমাদের ঠিক উত্তর কোনটা হবে? যে গঠনকারী কণাগুলো সুষম বিন্যাস বহুদূর পর্যন্ত বিস্তৃত। এগুলো স্বল্পদূর পর্যন্ত বিস্তৃত এই জন্যই হবে না, কারণ যেহেতু একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন পরপর বসে নিয়ে কেলাসটা গঠন করছে, তো এরকম গঠন আমরা পরপর বসাতে বসাতে অনেক দূর পর্যন্ত পাবো। সেজন্য স্বল্প দূর পর্যন্ত হবে না, এটা বহু দূর পর্যন্তই হবে। আবার বলছে যেটা সমসারক পদার্থ। আচ্ছা, সমসারক পদার্থ মানে কি? সমসারক মানে হচ্ছে আইসোট্রপিক। মানে কি? যে আমাদের কেলাসের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা অণুর গঠন সেম, কিন্তু প্রত্যেকটা অণুর গঠন কি এখানে সেম? আমরা দেখছি এটা ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে গঠিত। তাহলে প্রত্যেকটা অণুর গঠন আমাদের নিশ্চয়ই সেম হচ্ছে না, আমাদের গঠনগুলো কি হয়ে যাচ্ছে? ক্যাটায়ন আর অ্যানায়ন বেসিসে আলাদা হয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হলো আনআইসোট্রপিক বা অসমসারক। মানে আমাদের যে আয়নীয় কেলাস, আয়নীয় কেলাস কিন্তু সমসারক প্রকৃতির হচ্ছে না। বোঝা গেল কথাটা? ওকে, নেক্সট। নেক্সট বলছে বিভিন্ন ধরনের কেলাসগুলিকে কটি ভাগে ভাগ করা যায়? এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছে যে ধরনের কেলাস আছে, সেই বিভিন্ন ধরনের কেলাসকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি। ধরো এটা যদি আমাদের কেলাসের একটা একক কোষ, একক কোষ আমরা কাকে বলছি? যে যেই কোষটা দিয়ে হচ্ছে আমাদের, যেই কোষের পরপর রিপিটেশনে আমাদের একটা কেলাস গঠন হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হলো একক কোষ। হলো। এবার দেখো, এই যে এটাকে আমরা কি বলতে পারি? দৈর্ঘ্য বলতে পারি। তো দৈর্ঘ্যটাকে আমরা যদি বলি এ, এটা কি আমাদের প্রস্থ। এটাকে যদি আমরা একটা অন্য কালার দিয়ে বুঝি, এটাকে আমরা কি বলতে পারি? এটা আমাদের প্রস্থ, আমাদের প্রস্থ। এটাকে যদি আমরা বলি বি, আর এই যে এই জায়গাটা, এটাকে যদি আমরা বলি আমাদের উচ্চতা, তাহলে যদি আমরা বলি আমাদের উচ্চতা, তাহলে আমরা একটা একক কোষের মধ্যে কি কি পাচ্ছি? তিন ধরনের তোমার ইসে পাচ্ছি। একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। ক্লিয়ার আছে? এবার এই যে এটা আমার দৈর্ঘ্য আর প্রস্থ, এর মাঝখানে যে কোণটা, সেটাকে আমরা বললাম হচ্ছে আলফা। হুম। এবার দৈর্ঘ্য আর প্রস্থের মাঝখানে যে কোণটা, সেটাকে আমরা বলছি হলো আলফা। এবার আমাদের যে প্রস্থ আর উচ্চতা, এটার মাঝখানের কোণটাকে আমরা বলছি বিটা। আর আমাদের যে প্রস্থ আর আমাদের যে দৈর্ঘ্য, মানে প্রস্থ না, উচ্চতা আর দৈর্ঘ্য, এর মাঝামাঝির কোণটাকে আমরা কি বলছি? গামা। ঠিক আছে? তাহলে এই যে আমরা তিনটে রাশি পেলাম, কি কি? মানে ছটা পেলাম, এ বি সি আর আলফা বিটা গামা। এই তিনটের মান যদি আমার পরিবর্তন হয়, তার মানে কি? যদি একটার মানও পরিবর্তন হয়, তাহলে কি আমার কোষটা, যেটা কোষটার গঠনটা চেঞ্জ হচ্ছে। এবার আমাদেরকে কোয়েশ্চেনটা কি করেছে দেখো, যে কেলাসগুলিকে কটি ভাগে ভাগ করা যায়। মানে যে ভাগটা করা যায়, এটা এই গঠনটার বাইসেই করা যায়। ঠিক আছে? তাহলে এই যে গঠনগুলো, এগুলোর উপরে ভিত্তি করে আমরা কেলাসকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো এখন আমরা দেখবো আমরা কেলাসকে কি কি ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট যেটা, তাহলে আমরা এখানে লিখি কেলাসের ভাগ।
তো ফার্স্ট যেটা সেটা কি, সেটাকে আমরা বলি হচ্ছে ঘনকাকার। ঘনকাকার, ঘনকাকারকে আমরা ইংলিশে কি বলি? কিউবিক। কিউবিক বলি তো, তাই তো? বাট কিউব যে হয়, কিউবের ক্ষেত্রে আমরা কি জানি? কিউবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয়। তাহলে কিউবিকের ক্ষেত্রে কি হবে? এখানে হবে হচ্ছে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। মানে তিনটে বাহুর দৈর্ঘ্য কি হবে? সেম হবে। এটাই খালি হবে না, আর কি হবে? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা। তিনটে কোণও সমান হবে। আর কত ডিগ্রি হবে? তিনটে কোণই হবে হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই ধরনের যে কেলাসগুলো আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ঘনকাকার। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয় বা এটাকে আমরা ইংলিশে কি বলি? টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? দৈর্ঘ্য আর প্রস্থটা তো ইকুয়াল, দৈর্ঘ্য আর প্রস্থটা তো ইকুয়াল, কিন্তু উচ্চতার সাথে এটা ইকুয়াল হয় না। এ ইকুয়ালস টু বি তো হয়, কিন্তু সেটা কি হয়ে যায়? নট ইকুয়ালস টু সি। আর কি হয় আমাদের? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা। এটা কত হয়? এটা 90 ডিগ্রি হয়। এটা কি হয়? এটা 90 ডিগ্রি হয়। বোঝা যাচ্ছে কথাগুলো? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো খুব ভালো মতো করে, এগুলো খুব ভালো মতো করে কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? থার্ড, থার্ড কি? থার্ড হচ্ছে ষড়তলকীয়। ষড় মানে কি? 6। এটাকে আমরা ইংলিশে কি বলি? হেক্সাগোনাল। আমরা কি বলি? হেক্সাগোনাল। হেক্সাগোনালের ক্ষেত্রে কি হয় দেখো? হেক্সাগোনালের ক্ষেত্রে আমাদের এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি হচ্ছে, যেরকম আমাদের টেট্রাহেড্রালে হয়েছিল, চতুস্তলকীয়তে হয়েছিল, সেম। কিন্তু এক্ষেত্রে কি হয়? আমাদের আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু হয় 90 ডিগ্রি, কিন্তু আমাদের যে গামা, গামার মানটা কত হয়ে যায়? গামার মান হয়ে যায় 120 ডিগ্রি। তাহলে আমাদের এই ধরনের যে আমাদের কেলাসটা থাকবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ষড়তলীয়। ঠিক আছে? বোঝা গেল? তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম ঘনকাকার, যার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? যার ক্ষেত্রে আমাদের a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হচ্ছে, আর আলফা বিটা গামার মান সমান হচ্ছে, যেটা হচ্ছে 90 ডিগ্রি। তারপর আমরা দেখলাম চতুস্তলকীয়, যেখানে আলফা মানে এ আর বি সমান হচ্ছে, কিন্তু সেটা সি এর সাথে সমান হচ্ছে না। আর আলফা বিটা গামা তিনটেই কত হচ্ছে? 90 ডিগ্রি। তারপরে আমরা দেখলাম ষড়তলীয়, যেখানে আমরা দেখলাম এ ইকুয়ালস টু বি হচ্ছে, কিন্তু সেটা সি এর সাথে ইকুয়াল হচ্ছে না। আর কি? আলফা বিটা 90 ডিগ্রি হলেও আমাদের গামাটা কত হয়ে যাচ্ছে? গামা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে? নেক্সট, নেক্সট ষড়তলীয় অবধি আমরা দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল, রম্বোহেড্রাল বা রম্বোহেড্রালকে আমরা আর আর কি বলে থাকি? রম্বোহেড্রালকে আমরা আর বলে থাকি হচ্ছে ট্রাইগোনাল। রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে আমাদের a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়, কিন্তু তার সাথে আর কি হয়? আমাদের যে আলফা থাকে সেটা বিটা ইকুয়ালস টু গামা। আলফা বিটা গামা সমান হয়, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হয় না। আলফা বিটা গামা সেম হয়, কিন্তু কোণগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি হয় না। বোঝা গেল? নেক্সট হচ্ছে অর্থরম্বিক। অর্থরম্বিক, অর্থরম্বিকের ক্ষেত্রে কি হয়? অর্থরম্বিকের ক্ষেত্রে আলফা নট ইকুয়ালস টু বিটা, মানে এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। মানে আমাদের কিন্তু তোমার যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটা কিন্তু সেম হয় না। কিন্তু আমাদের আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু কিন্তু 90 ডিগ্রি। মানে আমাদের কোণগুলো 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু বাহুগুলো কিন্তু তোমার সমান হচ্ছে না। নেক্সট, 6 নাম্বার, মনোক্লিনিক। এই সবগুলো কিন্তু ভালো মতো করে মনে রাখতে হবে। মনোক্লিনিক, মনোক্লিনিকের ক্ষেত্রেও কি হয়? আমাদের এ নট ইকুয়ালস টু বি হয়, নট ইকুয়ালস টু সি। আর কি হয় আমাদের?
আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, কিন্তু গামা 120 ডিগ্রি হয় না। এটা হচ্ছে আমাদের মনোক্লিনিক। আর নাম্বার 7 ট্রাইক্লিনিক। নাম্বার 7 কি? নাম্বার 7 হচ্ছে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকের ক্ষেত্রে কি হয়? ট্রাইক্লিনিকের ক্ষেত্রে কিচ্ছু সেম থাকে না। এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, আর আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই যে ঘটনাটা যে ক্ষেত্রে দেখা যাবে, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রাইক্লিনিক। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে ঘনকাকার, যেখানে a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, আর আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তারপর আমরা দেখলাম কি চতুস্থলকীয়, মানে a ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, আর আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তারপর আমরা দেখলাম ষড়তলীয়, যেখানে a ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, কিন্তু আলফা বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কিন্তু গামা ইকুয়ালস টু আমাদের 120 ডিগ্রি। দেন আমরা কি দেখলাম? রম্বোহেড্রাল, বা রম্বোহেড্রালকে আমরা আর কি বলতে পারি? ট্রাইগোনাল। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখলাম a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা হলেও সেটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। তারপর আমরা দেখলাম অর্থরম্বিক। তারপর আমরা দেখলাম অর্থরম্বিক। অর্থরম্বিকে কি হচ্ছে? এবিসি কোনোটাই কারো ইকুয়াল হচ্ছে না, কিন্তু আলফা বিটা গামাটা কি হচ্ছে? আমাদের 90 ডিগ্রির সাথে ইকুয়াল হচ্ছে, আর নিজেদের মধ্যেও ইকুয়াল হচ্ছে। দেন আমরা দেখলাম মনোক্লিনিক, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলছে না, কিন্তু আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু গামা কিন্তু 120 ডিগ্রি হচ্ছে না। আর হচ্ছে আমাদের কি? ট্রাইক্লিনিক। আর আমাদের কি হচ্ছে? ট্রাইক্লিনিক, যেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? কোনোটাই কিন্তু কারোর সাথে মিলছে না। তাহলে আমরা এখানে ক ধরনের কেলাস দেখতে পেলাম? 1 2 3 4 5 6 7, 7 ধরনের কেলাস দেখতে পেলাম। তাহলে আমাদের কেলাসগুলিকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে? 7। তাহলে আমাদের কেলাসগুলিকে কত ভাগে ভাগ করা হয়েছে? 7 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। বোঝা গেল? নেক্সট। নেক্সট বলছে ব্র্যাভিস ল্যাটিসের সংখ্যা কত? ব্র্যাভিস ল্যাটিস। ব্র্যাভিস ল্যাটিস বুঝতে গেলে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, যে আমাদের যে একক কোষগুলো রয়েছে, একক কোষ মানে কি? একক কোষ হচ্ছে যে আমাদের যেই কোষগুলো দিয়ে আমাদের হচ্ছে যেই কোষটা হচ্ছে যেই ন্যূনতম, যেই ছোট্ট কোষটা দিয়ে আমাদের কেলাসগুলো গঠন হচ্ছে, সেই ছোট কোষটাকে আমরা কি বলি? সেই ছোট্ট কোষটাকে আমরা বলছি হলো একক কোষ। ঠিক আছে, এবার এই যে একক কোষ, এই একক কোষকে কিন্তু আমরা, এই যেগুলো আমরা দেখলাম সেগুলো আমরা কেলাসের ভাগ দেখলাম। আর এই একক কোষকে আমরা কিন্তু 4 ভাগে ভাগ করতে পারি। এই একক কোষকে আমরা কি করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ফার্স্ট হচ্ছে সরল কোষ। ফার্স্ট কি? সরল কোষ। সরল কোষের ক্ষেত্রে কি হয়? ধরো এই আমার একটা একক কোষ, এই একক কোষে যে কণাগুলো দিয়ে আমাদের কোষটা গঠিত হবে, কোষ যে নিশ্চয়ই কিছু কণা দিয়ে গঠিত হবে, যে কণাগুলো দিয়ে কোষটা গঠিত হবে, সেই কণাগুলো কি থাকবে? কর্নারে কর্নার। প্রত্যেকটা কর্নারে যতগুলো কর্নার আছে, সেই প্রত্যেকটা কর্নারে কি হবে? একটা করে তোমার কণা থাকবে। 1 2 3 4 5 6 7 8, 8টে কর্নারে 8টা কণা। যেই ধরনের একক কোষের ক্ষেত্রে যেই কণাগুলো দিয়ে কোষটা গঠিত, সেই প্রত্যেকটা কণা শুধুমাত্র কর্নারে থাকছে, সেই ধরনের কোষকে আমরা কি বলছি? সরল কোষ। সেই ধরনের কোষকে আমরা কি বলছি? সরল কোষ। বোঝা গেল? নেক্সট। নেক্সট হচ্ছে পৃষ্ঠতলীয় কোষ। নেক্সট কি? নেক্সট হচ্ছে পৃষ্ঠতলীয় কোষ। এক্ষেত্রে কি হয়? এই ধরো আমাদের একক কোষ রয়েছে, এই একক কোষের পৃষ্ঠতলীয় হলে কি হবে? প্রত্যেকটা কর্নারে একটা করে কণা থাকবে। প্রত্যেকটা কর্নারে একটা করে কণা থাকবে। তার সাথে
শুধু এতদূরই থাকবে না, এতদূর থাকলে তো সেটা সরলই হতো। কি হবে, প্রত্যেকটা তলে, মানে এই যে তল, এই তলের মাঝখানে একটা কণা থাকবে, এই তলটার মাঝখানে একটা কণা থাকবে, এই যে তল এটার মাঝখানে একটা কণা থাকবে, এই তলটার মাঝখানে একটা কণা, এই তলটার মাঝখানে একটা কণা থাকবে, এই যে তল এটার মাঝখানে একটা কণা থাকবে, মানে যে ছটা তল রয়েছে, সেই ছটা তলের প্রত্যেকটা তলের মাঝখানে একটা করে হচ্ছে আমার কি থাকবে, একটা করে তল, মানে একটা করে কণা হচ্ছে থাকবে। এই ধরনের যে কোষ সেটাকে আমরা বলবো হচ্ছে পৃষ্ঠতলীয়। থার্ড থার্ড হবে হচ্ছে আমাদের প্রান্ত কেন্দ্রিক। প্রান্ত কেন্দ্রিক কোষ। প্রান্ত কেন্দ্রিক কোষের মধ্যে কি হবে দেখো, এটা একটা একক কোষ, এই একটা একক কোষের চারটে কর্নারে, চারটে বলছি, আটটা কর্নারে আটটা কণা থাকবে। আর কি হবে, এই যে এই যে আমাদের কোষটা, তার যে কোনো দুটো বিপরীত তলে আমাদের একটা করে কণা থাকবে। তো এখানে বিপরীত, বা ধরো একটা এই পাশে, একটা এই পাশে, বা একটা পিছনে, একটা সামনের দিকে, এরকম হতে পারতো। তো আমাদের ওপরে একটা, নিচে একটা। ঠিক আছে, লাস্ট 4 নাম্বার, দেহ কেন্দ্রিক। যা, কেমন হয়ে গেল, দেহ কেন্দ্রিক। দেহ কেন্দ্রিক কোষের ক্ষেত্রে কি হয়, এই ধরো এটার মধ্যে একটা কোষ রয়েছে, রাইট? এই কোষের যে কর্নার গুলো, সেই কর্নার গুলোতে একটা করে কণা থাকবে। আর কি হবে, সমগ্র যে এই আমাদের কোষটা, এটার মাঝখানে, একদম মাঝখানে একটা কণা থাকবে, একদম মাঝখানে একটা কণা থাকবে। তো এরকম করে এই ধরনের যে কোষ, এটাকে আমরা বলছি হলো দেহকেন্দ্রিক। তাহলে আমাদের একক কোষ কি কি ধরনের হতে পারে, সরল কোষ, পৃষ্ঠতলীয় কোষ, প্রান্তকেন্দ্রিক কোষ, দেহকেন্দ্রিক কোষ, বা যে কোনো ধরনের কেলাস। এই ধরনের যে আমাদের কোষগুলো রয়েছে, এই কোষগুলো দ্বারা আমাদের কি হয়, এই বিভিন্ন ধরনের কোষগুলো দ্বারা হচ্ছে গঠন হচ্ছে। ঠিক আছে, তো আমাদের এই যে কোষগুলো হচ্ছে, এই কোষগুলো দ্বারা আমাদের যে বিভিন্ন ধরনের তোমার কেলাসগুলো, সেই কেলাসগুলো হচ্ছে গঠন হচ্ছে। এবার আমরা দেখলাম 7 ধরনের আমাদের হচ্ছে কেলাস, তাই তো? 7 ধরনের আমাদের কেলাস হচ্ছে। আর সেই 7 ধরনের কেলাসের মধ্যে একক কোষের সংখ্যা কত হচ্ছে, একক কোষ হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে চারটে করে হচ্ছে। কি কি হচ্ছে, সরল, পৃষ্ঠতলীয়, প্রান্তকেন্দ্রিক আর দেহকেন্দ্রিক। তাহলে হচ্ছে 28। তাহলে আমাদের কতগুলো, তোমার ব্র্যাভিসল্যাটিস মানে হচ্ছে যে প্রত্যেক কয়টা কেলাসের মধ্যে যতগুলো একক কোষ দিয়ে গঠিত হচ্ছে, তো একক কোষ দিয়ে গঠিত প্রত্যেক টাইপের যে কেলাস, এই সমস্তগুলো সব মিলিয়ে কত টাইপের কেলাস হচ্ছে গঠন হতে পারে। তাহলে আমাদের কেলাস ছিল 7টা, আর এটা হলো 4টা, তাহলে হওয়া উচিত ছিল 28টা। উচিত ছিল 28টা, কিন্তু 28টা হয় না। কিন্তু কি হয়, 28টা হয় না। 28টা না হয়ে কি হয়, হয় হলো 14টা। কেন 14টা হয়, কারণ এই যে আমাদের বিভিন্ন ধরনের কেলাসগুলো থাকে, এই কেলাসগুলোর গঠন বিভিন্ন ধরনের হওয়ার জন্য কি হয়, প্রত্যেক টাইপের একক কোষ দিয়ে কিন্তু সমগ্র যে আমাদের এই তোমার কেলাসগুলো, সব ধরনের একক কোষ দিয়ে কিন্তু সব ধরনের কেলাস গঠিত হতে পারে না। তো এই 28টা হওয়ার কথা থাকলেও আমরা কিন্তু কতগুলো তোমার ব্র্যাভিসিলিটিস পাচ্ছি, মানে কতগুলো কোষ আমাদের অ্যাকচুয়ালি গঠিত হতে পারবে, গঠিত হতে পারবে হচ্ছে 14টা। গঠিত হতে পারবে হচ্ছে 14টা। তাহলে আমাদের ব্র্যাভিসল্যাটিস এর সংখ্যা কত হবে, 14টা। বোঝা গেল?
নেক্সট, এবার বলছে যে ব্রেভিস ল্যাটিস গুলির মধ্যে সরল বা আদিম সরল বা আদিম ল্যাটিসের সংখ্যা হচ্ছে আমাদের কত? যে মানে তোমার যেই ল্যাটিস গুলোকে আমরা বলবো যে যেই ল্যাটিস গুলো দিয়ে হচ্ছে আমাদের মেন যে তোমার আদিম সরল বা আদিম ল্যাটিস মানে হচ্ছে সরল কোষ দিয়ে যে সমস্ত আমাদের ল্যাটিস গুলো গঠন হচ্ছে, তার মধ্যে সেই ল্যাটিস গুলো হচ্ছে সংখ্যায় টেট্রাগোনাল মানে আমাদের চতুস্তলকীয়। তার ক্ষেত্রে আমরা কি দেখেছি? A equals to B equals to C। ট্রাইগোনাল মানে কি? ট্রাইগোনাল হচ্ছে যেটা আমাদের তোমার রম্বোহেড্রাল, যেটা রম্বোহেড্রাল সেটাই তো আমাদের ট্রাইগোনাল, তাই না? তো ট্রাইগোনালের ক্ষেত্রে আমরা কি দেখেছি? A equals to B হয় equals to C। আর ট্রাইক্লিনিকে কি দেখেছি? A not equals to B equals to C। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা হবে? A equals to B equals to A equals to B not equals to C, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের টেট্রাগোনাল। বোঝা গেল? নেক্সট, নেক্সট বলছে কোন কেলাস শ্রেণীতে দেহকেন্দ্রিক ল্যাটিস সম্ভব নয়? কোনটাতে আমরা দেহকেন্দ্রিক কোনো ল্যাটিস পাবো না? অর্থরম্বিক বলছে, টেট্রাগোনাল বলছে, মনোক্লিনিক বলছে, আর ঘনকাকার বলছে। তো এর মধ্যে যেটার আমরা কোনো দেহকেন্দ্রিক ল্যাটিস পাবো না সেটা হচ্ছে মনোক্লিনিক। মনোক্লিনিকের কিন্তু আমরা কোনো রকম দেহকেন্দ্রিক ল্যাটিস পাই না। বোঝা গেল? নেক্সট, নেক্সট বলছে যে একক কোষের আন্ত অক্ষীয় কোণগুলির আলফা, বিটা ও গামা হলে কোন শ্রেণীর কেলাসের একক কোষের ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কিন্তু গামা ইকুয়ালস টু 180 ডিগ্রি? তাহলে এটা কি হয়ে যাবে? হেক্সাগোনাল। যখন তোমরা ওই পোর্শনটা ভালো মতো করে পড়বে এটা খুব ইজিলি হয়ে যাবে। তারপরে বলছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কোঅর্ডিনেশন সংখ্যা কত? আচ্ছা, কোঅর্ডিনেশন সংখ্যা, কোঅর্ডিনেশন সংখ্যা কি? কোঅর্ডিনেশন সংখ্যা, এক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা বলতে কি বোঝায়? যে একটা একক কোষ তার আশেপাশে কতগুলো কোষ, তার একটা কোষের আশেপাশে কতগুলো কোষ থাকতে পারে সেটাকে আমরা কি বলবো? একটা কোষের আশেপাশে যতগুলো কোষ থাকতে পারে সেটাকেই আমরা বলবো হচ্ছে তার কোঅর্ডিনেশন সংখ্যা। একটা কোষের আশেপাশে যতগুলো কোষ থাকতে পারে সেই যে নাম্বারটা, সেই যে সংখ্যাটা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বা কোঅর্ডিনেশন সংখ্যা। এবার কোঅর্ডিনেশন সংখ্যা যেটা ঘনকাকার কোষ আমাদের হয়ে থাকে, ঘনকাকার কোষের ক্ষেত্রে হয় হচ্ছে 6। ঘনকাকার কোষের ক্ষেত্রে কত হয়? 6। দেহকেন্দ্রিক যে কোষ হয় সেই দেহকেন্দ্রিক কোষের ক্ষেত্রে কত হয়? 8। আর পৃষ্ঠকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক কোষের ক্ষেত্রে কত হয়? 12। মানে কি? একটা ঘনকাকার কোষের পাশে তোমার 6টা তোমার কোষ থাকতে পারবে, একটা দেহকেন্দ্রিক কোষের পাশে 8টা তোমার কোষ থাকতে পারবে, আর একটা পৃষ্ঠকেন্দ্রিক কোষের পাশে তোমার 12টা কোষ থাকতে পারবে। এই জিনিসটাকেই আমরা কি বলবো? এই জিনিসটাকেই আমরা বলবো হচ্ছে ওদের কোঅর্ডিনেশন নাম্বার। বোঝা গেল? ক্লিয়ার? আরেকটা কথা, এই যে ঘনকাকার এটা কিন্তু তোমার সরল ঘনকাকার, আর এগুলো কি? এটা দেহকেন্দ্রিক ঘনকাকার আর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। ঠিক আছে? বোঝা গেল? তো এইগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে এটার কোঅর্ডিনেশন হচ্ছে যথাক্রমে 6, 8 আর 12। তাহলে এখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কোঅর্ডিনেশন নাম্বার কত? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 12। নেক্সট, নেক্সট বলছে হেক্সাগোনাল ও ঘনকাকার সন্নিবেশ সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক? এটা হবে হচ্ছে সঠিক হয়, সঠিক হয়। বলছে উভয়ের ঘন সন্নিবেশে কণার কোঅর্ডিনেশন সংখ্যা সমান। আমরা কি দেখলাম? যে ঘনকাকারের ক্ষেত্রে 6 হচ্ছে, কিন্তু হেক্সাগোনাল আর ঘনকাকারের ক্ষেত্রে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারটা আমাদের সেম হয় না। কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু আমাদের ডিফারেন্ট। ঠিক আছে? তারপরে বলছে যে উভয়ের ঘন সন্নিবেশের প্যাকিং দক্ষতা সমান। আচ্ছা, প্যাকিং দক্ষতা বলতে আমরা কি বুঝবো? প্যাকিং দক্ষতা কাকে বলে? আমরা নাম লিখবো
প্যাকিং দক্ষতা। প্যাকিং দক্ষতা বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা যে কোষ, সেই কোষের যে মোট আয়তন, সেই আয়তনের যতটা পরিমাণ হচ্ছে কণা দ্বারা অধিকৃত, সেই আয়তনটাকে সেই আয়তনের মানে গোটা আয়তনের মধ্যে যতটা পরিমাণ হচ্ছে আমাদের তোমার সেটা দিয়ে কণা দ্বারা অধিকৃত থাকে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে সেই কোষটার প্যাকিং দক্ষতা। সেটাকে আমরা কি বলি, সেই কোষটার প্যাকিং দক্ষতা। মানে আমি কি বললাম, যে কোনো কোষের মোট আয়তনের যত অংশ কণা দ্বারা অধিকৃত থাকে, তাকে সেই কোষের প্যাকিং দক্ষতা বলে। বোঝা গেল কি বললাম, যে কোনো একটা কোষের মোট আয়তনের যত অংশ সেই কোষের কণা দ্বারা অধিকৃত থাকে, তাকে আমরা কি বলি, তার প্যাকিং ক্ষমতা বলি বা প্যাকিং দক্ষতা বলি। তাহলে সেটাকে আমরা কি বলবো, প্যাকিং দক্ষতা সমান কি হয়, কণার আয়তন বাই সমগ্র কোষের আয়তন। বোঝা গেল, কণার আয়তন বাই সমগ্র কোষের আয়তন। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে প্যাকিং ক্ষমতা। ঠিক গেল। এবার আমরা কণার ক্ষেত্রে কণার আয়তন কত হবে সেটা কি করে বের করব? দেখো, যেটা আমরা একক কোষের ক্ষেত্রে আমরা যেটা সরল কোষ করেছিলাম, এখানে থাকবে এই যে সরল কোষ। সরল কোষের এইখানে যে কণাটা আছে, এই যে কণাটা আছে, এই কণাটাকে কি করছে, এই কণাটার এই পাশেও একটা কণা আছে, মানে এই যে কোষটা, এটার এইদিকে একটা কোষ আছে, এইদিকে একটা কোষ আছে, এই পাশে আছে, মানে এই কণাটা যেটা, সেটার এদিকে 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 অনেকগুলো করে কণা আছে। এবার সেই যে কোষটা, সেই কোষের এইখানে এই যে কণাটা, এই কণাটা কি হয়, এই কণাটা এটার আশেপাশে আরো ৮টা কোষ দ্বারা ঘেরা থাকে। তার মানে এই যে কণাটা, যে গোল কণাটা, এই কণাটা কি হয়, ৮টা ভাগে ভাগ থাকে। ভুল গন্ডগোল হলো, এটা কি হয়, ৮ ভাগে এটা বিভক্ত থাকে। মানে আমার এই যে একটা কণা, এই কণাটার পার্টিসিপেশন, এই যে একটা কণা, সেই একটা কণা আমার এই এই কণাটার মধ্যে কত পরিমাণ হচ্ছে তোমার অংশ দিয়েছে, ১/৮। একটা কণার জন্য ১/৮। কটা কণা আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টা কণা আছে, প্রত্যেকটার জন্য হচ্ছে ৮ করে পড়বে। তাহলে আমার মোট এখানে টোটাল কণা সংখ্যা কটা আছে, একটা। টোটাল কণা সংখ্যা কটা আছে, একটা। এবার বলছে হলো পৃষ্ঠতলী। পৃষ্ঠতলীয় মানে এখানে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, প্রত্যেকটার কন্ট্রিবিউশন কি ১/৮ করে, ১/৮ ইন্টু ৮। এবার এগুলো দেখো, এইখানে একটা কোষ আছে, এইখানে একটা কোষ, এইখানে এইখানে, মানে এই দুটো যদি আমার তল থাকে, এই তলের মাঝখানে একটা কণা, মানে কি এই কণাটা, যেমন যদি ধরো এটা আমার একটা কোষ হয়, এটা আমার একটা কোষ হয়, তাহলে দুটো কোষের মাঝখানে যদি আমার এখানে কণাটা থাকে, মানে কণাটা কি এই কোষটাও ইউজ করছে, এই কোষটাও ইউজ করছে, তার মানে এই কোষের ক্ষেত্রে এই কণাটার ভাগ কত, আধা, হাফ। তাহলে এই কণার ভাগ কত থাকবে, যদি আমার পৃষ্ঠে কোনো কণা থাকে, সেটার ভাগ কত হচ্ছে হাফ। হাফ ইন্টু কটা কণা আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬টা। তাহলে এটা কত হবে, ১ যোগ ৩ মানে ৪। ঠিক আছে। মানে যদি আমাদের কোনো কণা কোনায় থাকে, সেটার কন্ট্রিবিউশন হচ্ছে 1/8। যদি মাঝামাঝি থাকে, সেটার কন্ট্রিবিউশন কত, সেটার কন্ট্রিবিউশন হচ্ছে হাফ। আর তাহলে এটা থেকে আমরা বের করতে পারবো, এটা কত হবে, 1/8 ইন্টু 8, আর এখানে দুটো আছে,
তাহলে 2 × 1/2, তার মানে এটা কত হয়ে যাবে? এটা হবে হচ্ছে আমাদের 1 + 1। ঠিক আছে, এটা আমাদের এখানে ইম্পর্টেন্ট না। এখানে আমরা যে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে জিনিসটা আমরা এখানে দেখবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের দেহকেন্দ্রিকের ক্ষেত্রে। এখানে কি হচ্ছে 1/8 × 8 হচ্ছে কিন্তু যে মাঝখানে কণাটা, যেটা একদম মাঝখানে রয়েছে, যে কণাটা মাঝখানে থাকে সেটা তো তোমার সেখান থেকে কোথাও যাবে না, তাই না? তাহলে এই যে কণাটা, এটা তোমার কত হয়ে যাবে? এটা তোমার হবে হচ্ছে 1, তাহলে এটা কত হবে? 1 + 1 মানে 2। এবার প্রান্তকেন্দ্রিকের এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। এখানে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে এই যে তোমার রেখাটা, এই রেখাটার এখানে একটা কণা থাকে, এই রেখাটার এখানে একটা কণা থাকে, এই রেখার এখানে, মানে কি যে দুটো তোমার অপোজিট সাইডে রেখাটার এখানে কি থাকে, কণা থাকে। এবার যদি আমার কোনো ক্ষেত্রে এই রেখার এখানে কণা থাকে, মানে এই বাউন্ডারিতে থাকে, তাহলে সেটা কি, সেটার এদিকে একটা কণা, এদিকে একটা কণা, এদিকে একটা কণা, এদিকে একটা কণা, মানে তখন কি, যদি সেটা রেখা বরাবর থাকে বা ধার বরাবর থাকে, ধার বরাবর থাকলে ধার বরাবর থাকলে তার কন্ট্রিবিউশন কত হয়ে যাবে? 1/4। ধার বরাবর থাকলে তার কন্ট্রিবিউশন কত হয়ে যাবে? তার কন্ট্রিবিউশন হয়ে যাবে হলো 1/4। যদিও এখানে আমরা সেটা বলিনি, তো আমরা এইটাকে জানি। ওটাকে আমরা মুছে দিতে গেছিলাম, এটাতে আমাদের এটাই উঠে গেল। বোঝা গেল জিনিসটা? Okay, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা যদি প্যাকিং দক্ষতার কথা বলি, তো প্যাকিং দক্ষতার কথা বলতে আমাদের মোট কণার পরিমাণ কটা আছে সেটা তো আমাদেরকে দেখতে হচ্ছে। তাহলে আমরা কি বলছি, যদি কর্নারে থাকে, কর্নারের ক্ষেত্রে কন্ট্রিবিউশন হচ্ছে 1/8। যদি ধারে থাকে তাহলে কন্ট্রিবিউশন হচ্ছে 1/4। পৃষ্ঠতলে যদি থাকে তাহলে হচ্ছে হাফ। আর মাঝে থাকলে কত? 1। এবার যদি ধরো আমরা একটা সরল একক কোষ ধরে এখানে হিসেব করতে চাই, তাহলে সরল একক কোষে আমরা কটা কণা দেখলাম? সরল একক কোষে আমাদের একটা কণা। তাহলে সরল একক কোষ, সরল একক কোষের ক্ষেত্রে আমাদের কটা কণা? একটা কণা। তাহলে সেই একটা কণার আয়তন কত হবে? 1 ইন্টু, কণাটা কি, একটা স্ফেয়ার, একটা গোলক, তার মানে সেটার আয়তন কত হবে? 4/3 πr³ বাই আমার টোটাল যে আমার ঘনকটা তার আয়তন। এবার ঘনকের ক্ষেত্রে তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা সেম আছে, তাই তো? সেটা যদি বাহুর দৈর্ঘ্যকে আমরা আর ধরি তাহলে সেটা কত হবে? 8। আর আচ্ছা, এটাকে আমরা আর ধরবো না, আমরা ধরলাম যে আমাদের যে গোলকটা, সেই গোলকের বাহুর দৈর্ঘ্য, মানে গোলকের রেডিয়াস, গোলকের তো বাহুর দৈর্ঘ্য হয় না, গোলকের রেডিয়াস আমরা ধরলাম হচ্ছে a। ঠিক আছে, এবার ধরো এটা যদি আমাদের সেটা হয়, মানে আমরা একটা দিক ধরছি, এবার এইখানে কণাটা এরকম করে আছে, এই কণাটা এরকম করে আছে। এবার এই গোটাটাকে যদি আমরা বলি হচ্ছে আমাদের আর, তাহলে এইটুকুটা আমাদের এ, এইটুকুটা আমাদের এ। তার মানে আমাদের আর ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? আমাদের আর ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হলো 2a। এটাও এ, এটাও এ, তাহলে আর ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হলো আমাদের 2a। তাহলে এই আর এর এখানে যদি আমরা 2a বসাই, তাহলে আমরা এই সরল একক কোষের প্যাকিং দক্ষতা কত হবে সেটা কিন্তু বের করতে পারবো। তো এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্যাকিং দক্ষতা। এবার বলছে যে উভয়ের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা সমান। একটা হেক্সাগোনাল আর একটা ঘনকাকারের ক্ষেত্রে কিন্তু কখনোই আমাদের তোমার কি বলে প্যাকিং দক্ষতাটা সেম হয় না। তারপরে বলছে যে হেক্সাগোনাল সন্নিবেশের প্যাকিং দক্ষতা ঘনকাকার সন্নিবেশ অপেক্ষা কম। তো আর আরেকটা বলছে যে হেক্সাগোনাল সন্নিবেশের একক কোষের কণা সংখ্যা ঘনকাকারের ঘনকাকার না। তাহলে কি হচ্ছে, এখানটা হচ্ছে হচ্ছে সি। কেন? কারণ হেক্সাগোনাল সন্নিবেশের যে প্যাকিং ক্ষমতা বা প্যাকিং দক্ষতা, সেই প্যাকিং দক্ষতা কি হয়, ঘনকাকার সন্নিবেশের যে প্যাকিং দক্ষতা তার অপেক্ষা কি হয়, বেশি হয়। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট নেক্সট বলছে যে স্ফুটকি ত্রুটি সম্পন্ন আয়নীয় কঠিনের গ্লাসে উপস্থিত থাকে কি? আচ্ছা, তো স্ফুটকি ত্রুটি বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে কেলাস থাকে সেই কেলাসে কি কি ধরনের ত্রুটি হয়। ত্রুটি আমরা কোনটাকে বলছি? ত্রুটি আমরা কাকে বলি? ত্রুটি আমরা কাকে বলি? যে
ধরো আমাদের যদি কোনো একটা কেলাস থাকে, এবার সেই কেলাসের মধ্যে আমাদের যে কেলাসগুলো কি হয়, কেলাসে তোমার এক একটা কণার এক একটা নির্দিষ্ট অবস্থান থাকে, যেটাকে আমরা বলি জালক বা ল্যাটিস। প্রত্যেকটার এক একটা করে নির্দিষ্ট জায়গা থাকে। এবার কোনো একটা কণা যদি তার নির্দিষ্ট জায়গার থেকে তোমার অন্য কোথাও চলে যায়, ধরো সেই তোমার কেলাসটার ভেতরে বা কেলাসটার বাইরে কোথাও চলে যায়, তো সেই জিনিসটাকে আমরা কি বলবো? ত্রুটি। যে কোনো একটা কেলাসের কোনো কণা যদি তার স্থানচ্যুত হয়ে সেই কেলাসের মধ্যে বা কেলাসের বাইরে কোথাও চলে যায়, তো সেই জিনিসটাকে হওয়াটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে সেই কেলাসের ত্রুটি বলবো। ঠিক আছে? এবার এই যে ত্রুটি, এই ত্রুটি আমাদের কিন্তু তিন রকমের হয়। কি কি? ফার্স্ট হচ্ছে স্টয়শিওমেট্রিক। স্টয়শিওমেট্রিক ত্রুটি। সেকেন্ড, নন স্টয়শিওমেট্রিক ত্রুটি। আর কি 3 নম্বর, অশুদ্ধি জনিত ত্রুটি। তাহলে এই তিন ধরনের ত্রুটি আমাদের একটা কেলাসের মধ্যে হতে পারে: স্টয়শিওমেট্রিক ত্রুটি, নন স্টয়শিওমেট্রিক ত্রুটি, আর অশুদ্ধিজনিত ত্রুটি। ঠিক আছে? এই তিন ধরনের ত্রুটি হচ্ছে আমাদের এখানে থাকতে পারে। ওকে, এবার স্টয়শিওমেট্রিক ত্রুটি কি হয় আমরা ফার্স্ট পয়েন্ট করছি। স্টয়শিওমেট্রিক ত্রুটি, এক্ষেত্রে কি হয় যে আমাদের এই যে জালকটা আমরা বলছি, এই জালকের মধ্যে থেকে ধরো কোনো একটা ক্যাটায়ন, আমরা আয়নীয়র ক্ষেত্রে বলছি তাই তো। তো এই জালকের মধ্যে কি আছে? একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন, এরকম করে আমাদের কি জালকগুলো গঠন হচ্ছে। এরকম করে আমাদের জালকগুলো গঠন হচ্ছে। এবার আমরা কি জানি? কেলাস একটা প্রসম হয়, তাই না? কেলাস প্রসম হয়, এদিকে দাগ দিচ্ছি মানে কি এদিকে আরো এরকম অনেক কণা আছে। ঠিক আছে? আরো এরকম অনেক কণা আছে। এবার স্টয়শিওমেট্রিক ত্রুটি মানে কি? যে আমাদের যে তোমার কণাটা, মানে তোমার যে কেলাসটা রয়েছে, সেই কেলাসের ত্রুটির ফলে যে তোমার ক্যাটায়ন আর অ্যানায়নের যে সংখ্যার অনুপাতটা, সেই সংখ্যার অনুপাতটা চেঞ্জ হয় না, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে স্টয়শিওমেট্রিক। নন স্টয়শিওমেট্রিক ত্রুটি কি? যে ক্ষেত্রে ত্রুটির জন্য ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে, বা ওদের যে অনুপাতটা, সেই অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে নন স্টয়শিওমেট্রিক ত্রুটি। আর কোন রকম অশুদ্ধি কোন একটা কেলাসে মেশার ফলে সেই কেলাসে যে ধরনের ত্রুটি দেখা যায়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে অশুদ্ধিজনিত ত্রুটি। বোঝা গেল? এবার স্টয়শিওমেট্রিক ত্রুটিটা দুই টাইপের হয়, একটা হয় স্কটকি ত্রুটি, আর একটা হয় ফ্র্যাঙ্কেল ত্রুটি। এক নাম্বার হয় স্কটকি ত্রুটি, সেকেন্ড হয় ফ্র্যাঙ্কেল ত্রুটি। ঠিক আছে? আচ্ছা, স্কটকি ত্রুটির ক্ষেত্রে কি হয়? ধরো এখানে আমাদের এই যে আয়ন গুলো আছে, এবার এই যে পজিটিভ ফেলা যে আয়নটা, এটা যদি এখান থেকে এখন বেরিয়ে যায়, এটা যদি এখান থেকে এখন বেরিয়ে যায়, এই যদি বেরিয়ে যায়, তাহলে এই জায়গায় কি হবে? একটা শূন্যতার সৃষ্টি হবে। আর একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম করে কেলাসটা আমাদের কি হয়েছে? কিভাবে কেলাসটা আমাদের হয়েছে প্রসম। রাইট? এবার এই কেলাসটা যদি একটা ক্যাটায়ন বেরিয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এবার এটার প্রসমতা বজায় রাখার জন্য কি হয়? এখান থেকে একটা নেগেটিভও বেরিয়ে যায়। একটা নেগেটিভও কি হয়? বেরিয়ে যায়। আর একটা পজিটিভ একটা নেগেটিভ বেরিয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে যে এদের সংখ্যার যে অনুপাত, সেই সংখ্যার অনুপাতটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সংখ্যার অনুপাতটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু কি হচ্ছে? এখানে দুটো স্থানে ফাঁকের সৃষ্টি হচ্ছে, দুটো স্থানে ফাঁকের সৃষ্টি হচ্ছে। এই ধরনের
যে আমাদের ত্রুটিটা হয় সেটাকে আমরা কি বলি? স্টয়চিওমেট্রিক ত্রুটি। কোন ধরনের? স্কটকি ত্রুটি। এটাকে আমরা কি বলছি? স্কটকি ত্রুটি বলছি। এবার দেখো, একটা এমনি কেলাসে যেটা হচ্ছে আমাদের হওয়া উচিত ছিল হচ্ছে তোমার ঘনত্ব, এবার সেখান থেকে যদি একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন বেরিয়ে যায় তাহলে তার ঘনত্বটা কি হয়ে যাবে? কম হয়ে যাবে। সেজন্য স্কটকি ত্রুটির ক্ষেত্রে কি হয়? স্কটকি ত্রুটির ক্ষেত্রে আমাদের যে ঘনত্বটা, সেই ঘনত্বটা কেলাসের কি হয়ে যায়? কমে যায়। কেলাসের ঘনত্বটা কি হয়ে যায়? কমে যায়। এবার তো আমরা বুঝলাম স্কটকি ত্রুটি আমরা কাকে বলছি? কাকে বলছি? যে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের শূন্যতা, ল্যাটিসে ক্যাটায়ন অ্যানায়নের যে শূন্যতা, সেটার জন্য এই ত্রুটিটা হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? স্কটকি। ঠিক আছে? আবার ফ্র্যাঙ্কেল, এই একটা ছবির মধ্যে স্কটকি ফ্র্যাঙ্কেল দুটো বোঝো তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ফ্র্যাঙ্কেল ত্রুটিতে কি হয়? ধরো এই যে ক্যাটায়নটা, এই ক্যাটায়নটা কি করলো? এই ক্যাটায়নটা ওর জায়গা থেকে বেরোলো, কিন্তু বেরিয়ে কেলাস থেকে বাইরে চলে গেল। এই যে তোমার মধ্যের যে কণাগুলো আছে এর অন্তঃস্থানিক দূরত্ব এই মাঝখানে এসে বসে পড়ে, এদের মাঝখানে এসে বসে পড়ে। তাহলে এই অবস্থায় এখানে কি একটা ফাঁকার সৃষ্টি হচ্ছে, কিন্তু কি এই কণাটা তোমার কেলাসের বাইরেও যায়, ও ভেতরেই আছে। এই ধরনের যে ত্রুটি, এটাকে আমরা কি বলবো? ফ্র্যাঙ্কেল ত্রুটি। এখানে কি হচ্ছে? এখানে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, কিন্তু শূন্যস্থান তৈরি হলেও কি এখানে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে ফ্র্যাঙ্কেলের, স্কটকিতে কটা হচ্ছিল? দুটো। মানে একটা অবস্থান চেঞ্জের জন্য স্কটকিতে দুটো হচ্ছে, আর ফ্র্যাঙ্কেলের কথা হচ্ছে একটা। কিন্তু এক্ষেত্রে কি হয়? এটাকে বলে অন্তঃস্থানিক ত্রুটি। স্কটকিকে বলে হচ্ছে শূন্যতা জনিত ত্রুটি, আর ফ্র্যাঙ্কেলকে আমরা কি বলবো? ফ্র্যাঙ্কেলকে আমরা বলবো হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি। এই দু ধরনের ত্রুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল? এবার স্টয়চিওমেট্রিক ত্রুটি আমাদের, আমরা একটা আইডিয়া পেয়েছি স্টয়চিওমেট্রিক ত্রুটি আমরা কাকে বলছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। এবার আমরা কি করব? আমরা করবো হচ্ছে নন স্টয়চিওমেট্রিক। এটাও দু টাইপের হয়, একটা হচ্ছে ধাতব ঘাটতি জনিত, আর একটা হচ্ছে ধাতব তোমার আধিক্য জনিত। কি কি? একটা হচ্ছে ধাতব ঘাটতি জনিত, আর একটা হচ্ছে ধাতব আধিক্য জনিত। বোঝা গেল? এই দুই টাইপের হচ্ছে আমাদের তোমার নন স্টয়চিওমেট্রিক ত্রুটি দেখা যায়। তার মানে কি? এক্ষেত্রে আমাদের ক্যাটায়ন আর অ্যানায়নের যে নাম্বারটা, সেই নাম্বারের যে অনুপাত, সেই অনুপাতটা কি হয়? তোমার চেঞ্জ হয়ে যায়। এবার আমরা কি দেখছি? আমরা দেখবো হচ্ছে তো প্রথমে ধাতব ঘাটতি জনিত। এক্ষেত্রে কি হয়? ধরো আমাদের একটা কেলাস আছে অঙ্ক। এবার এই কেলাসটা যে রয়েছে, এবার এই কেলাসটার মধ্যে থেকে ধরো আমাদের একটা পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ, এরকম রয়েছে। তো এই যে কেলাসটা, ধরো এখান থেকে একটা নেগেটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ এখান থেকে বেরিয়ে গেল, একটা নেগেটিভ চার্জ এখান থেকে বেরিয়ে গেল। আর নেগেটিভ চার্জটা বেরিয়ে যাওয়ার ফলে কি হলো? এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে, এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে, তাই না? এই যে কেলাসটা, এই কেলাসটা একটা ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে। আর এই যে ফাঁকা জায়গাটার সৃষ্টি হচ্ছে, যে ফাঁকা জায়গাটার সৃষ্টি হচ্ছে, তার জন্য কি হচ্ছে? তার জন্য এই যে কেলাস, এখানে একটা নেগেটিভ চার্জ চলে যাওয়ার জন্য এই কেলাসটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। এবার এই যে ফাঁকা জায়গাটার সৃষ্টি হচ্ছে, এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য এখানে একটা ইলেকট্রন আসে। এখানে একটা ইলেকট্রন আসে, সেই ইলেকট্রনটা কি করে? এটাকে প্রশমক করে। একটা ইলেকট্রন আসে, সেই ইলেকট্রনটা এটাকে প্রশমক করে।
ঠিক আছে? এবার এই যে ইলেকট্রনটা এখানে আসে, এবার এই যে ফাঁকা জায়গাটার সৃষ্টি হয় এই তোমার অ্যানায়নটা বেরিয়ে যাওয়ার জন্য, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে এফ সেন্টার। এফ সেন্টার। সেখানে শূন্যতা সৃষ্টি হয়, এই শূন্যস্থানটা ভর্তি করে কে? বাইরের থেকে একটা ইলেকট্রন এসে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে এফ সেন্টার। এখানে কি ঘাটতি হয়ে গেল, এই জন্য এটাকে আমরা কি বলবো? ধাতব ঘাটতি জনিত আমার নন স্টয়কিওমেট্রিক ত্রুটি। আর ধাতব আধিক্য জনিত কি হয়? এটা গেল হচ্ছে আমাদের এ। ধাতব আধিক্য জনিত কি হয়? ধরো এই যে আমাদের ধরো এখানে একটা জালক আছে, এবার এখানে এই যে পজিটিভ চার্জটা, এবার এই পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। এবার ধরো এই একটা নেগেটিভ চার্জ যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? এটা পজিটিভ হয়ে যাবে, তাই না? যে একটা নেগেটিভ চার্জ এখান থেকে বেরিয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু ধরো যদি একটা পজিটিভ চার্জ এখান থেকে বেরিয়ে যায়, যদি একটা পজিটিভ চার্জ এখান থেকে বেরিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? পজিটিভ চার্জ বেরিয়ে গেলে এটা কি নেগেটিভ হয়ে যাবে। এবার এই নেগেটিভটাকে প্রতিরোধ করার জন্য এই যে এর মধ্যে যে আরো পজিটিভ চার্জ গুলো আছে, আর যেই চার্জ গুলো এখানে পজিটিভ আছে, এর মধ্যে ধরো এই একটা চার্জ তোমার, এটা +1 আছে, তো ধরো তোমার এম ধরলাম আমি, তাহলে M+1 ছিল, ওটা কি হয়ে গেল M+2, মানে ও ওর জারণ স্তরটাকে বৃদ্ধি করলো, করে গিয়ে কি হলো? এখানে যে নেগেটিভটা তৈরি হচ্ছিল সেটাকে আবার ও প্রশমন করলো। তো এই ধরনের যে আমাদের ত্রুটিটা, সেটাকে আমরা কি বলবো? ধাতব আধিক্যজনিত ত্রুটি। এরকম করে আমরা এই 4 টাইপের ত্রুটি পাচ্ছি। আর হচ্ছে অশুদ্ধজনিত যে ত্রুটি হয়, সেই অশুদ্ধজনিত ত্রুটির ক্ষেত্রে আমরা কি করা হয়? যেটা কোনো ইমপিউরিটি আসে, যার জন্য ত্রুটি তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা এই ত্রুটিগুলো কি হয় সেটা আমরা বুঝলাম। এবার বলছে যে স্কটকি ত্রুটির ক্ষেত্রে কি হয়? কেবল অ্যানায়ন শূন্যতা, কেবল ক্যাটায়ন শূন্যতা, নাকি ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ের শূন্যতা? একটা প্রথমে ক্যাটায়ন বেরিয়ে গেছিল, সেটাকে প্রশম করার জন্য কি অ্যানায়নও বেরিয়ে গেল, তার মানে এটা কি হয়? ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ের শূন্যতার জন্য যে ত্রুটিটা আমাদের তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে স্কটকি ত্রুটি। নেক্সট নেক্সট বলছে কেসিএল কেলাসে কে বাষ্পকে উত্তপ্ত করলে এফ কেন্দ্রের সৃষ্টি হয়? এফ কেন্দ্র কি বলেছে? অ্যানায়ন শূন্যতা, নাকি অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অন্তঃস্থানিক স্থান, নাকি অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতা, নাকি এক জোড়া ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতা? আমরা কি দেখলাম? অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতা। বোঝা গেল? নেক্সট নেক্সট বলছে ফ্র্যাঙ্কেল ত্রুটি কি হয়? আমরা কি দেখলাম? ফ্র্যাঙ্কেল ত্রুটিতে একটা আমাদের ক্যাটায়ন সে ওর স্থান থেকে বেরিয়ে এসে কি মাঝখানে এসে বসে গেছে, মানে অন্তঃস্থানে এসে বসেছে, যার জন্য সেটাকে আমরা কি বলি? অন্তঃস্থানিক ত্রুটি বলছি, তাই? তো বলছে ফ্র্যাঙ্কেল ত্রুটি কি? ক্যাটায়ন শূন্যতাজনিত ত্রুটি, অ্যানায়ন শূন্যতাজনিত ত্রুটি, নাকি অন্তঃস্থানিক ত্রুটি? নাকি ক্যাটায়ন শূন্যতাজনিত ও অন্তঃস্থানিক ত্রুটি? তাহলে এখানে কোনটা হবে? বি হয়ে গেল। নেক্সট নেক্সট বলছে যে নিচের কোন শ্রেণীর কেলাস গুলির ক্ষেত্রে, কোন শ্রেণীর বলেছে কেলাস গুলির ক্ষেত্রে, খালি কিন্তু কেলাস বলেনি, বলেছে কেলাস গুলির ক্ষেত্রে আমাদের কি হবে? A ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। তাহলে আমরা ঘনক আকারের ক্ষেত্রে জানি আমাদের A ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। আর কার ক্ষেত্রে হয়? আর হচ্ছে অর্থরম্বিকের ক্ষেত্রে তো A নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, তাহলে অর্থরম্বিক হবে না, ভুল করে করে ফেলেছি। আচ্ছা, অর্থরম্বিক হবে না, আর কোনটা হবে? ঘনকাকার আর রম্বোহেড্রাল। রম্বোহেড্রালকে আমরা আর কি বলি? রম্বোহেড্রালকে আমরা বলি হচ্ছে ট্রাইগোনাল। এটা গন্ডগোল করে ফেলেছিলাম, আমরা রম্বিক তো রম্বোহেড্রাল ভেবে ফেলেছি, লিখে হচ্ছে ঘনকাকার আর ট্রাইগোনাল। ওকে, নেক্সট নেক্সট বলছে কোন নিচের কোন শ্রেণীর কেলাসগুলির ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি? তাহলে কার কার ক্ষেত্রে হবে? ঘনকাকারের ক্ষেত্রে হবে, এই ক্ষেত্রে অর্থরম্বিকের হবে, কারণ অর্থরম্বিকের ক্ষেত্রে এই নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি হয়, কিন্তু আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু কি হয়? 90 ডিগ্রি। তাহলে এটা হবে। আর কি কোনটার ক্ষেত্রে হবে? হ্যাঁ, কার ক্ষেত্রে হবে? আর হবে হচ্ছে টেট্রাগোনাল, মানে চতুস্তলকীয়, এটার ক্ষেত্রে হচ্ছে এটা সেম। নেক্সট নেক্সট বলছে স্কটকি ও ফ্রেঙ্কেল ত্রুটি সংক্রান্ত নিচে কোন মন্তব্যগুলি সঠিক নয়? বলছে এই
ত্রুটিগুলি নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, কিন্তু আমরা দেখেছি যে স্কটকি ত্রুটি, ফ্র্যাঙ্কেল ত্রুটি দুটোই স্টয়সিওমেট্রিক ত্রুটি, তাহলে এটা ঠিক নয়। বলছে স্কটকি ত্রুটির ফলে কেলাসের ঘনত্ব হ্রাস পায়। আমরা দেখলাম যে স্কটকি ত্রুটির ফলে যেহেতু একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন বেরিয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে আমাদের তোমার যে কেলাসটা, সেই কেলাসের ঘনত্ব বৃদ্ধি পায়, মানে হ্রাস পাচ্ছে। আর যে আগে যে কেলাসটা ছিল তার যে আয়তনটা সেটা হচ্ছে কি বেশি, যেটা থেকে ত্রুটিযুক্ত কেলাসটা। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এটা ঠিকই বলছে যে ফ্রেঙ্কেল ত্রুটির ফলে কেলাসের ঘনত্ব হ্রাস পায় না। যেহেতু ফ্রেঙ্কেল ত্রুটির ফলে যে কণাটা সেটা অন্তঃস্থানিক স্থানেই থাকে, কেলাসের থেকে বাইরে চলে যায় না, সেজন্য ফ্রেঙ্কেল ত্রুটির ফলে কিন্তু কেলাসের ঘনত্ব হ্রাস পায় না। তাহলে এটা এখানে ভুল। আর বলছে উভয় ধরনের ত্রুটির ফলে কেলাসে একই সঙ্গে ক্যাটায়ন ও অ্যানায়ন শূন্যতার সৃষ্টি হয়। তোমার স্কটকি ত্রুটির ক্ষেত্রে একসাথে ক্যাটায়ন অ্যানায়ন শূন্যতার সৃষ্টি হলো, ফ্র্যাঙ্কেল ত্রুটির ক্ষেত্রে কিন্তু হয় না। তাহলে এটাও কি, এটা হচ্ছে আমাদের ভুল। তো আমাদের আজকে এত দূরই ছিল। আমাদের কোশ্চেন গুলো আই হোপ তোমরা ভালো মতো করে বুঝতে পেরেছো, জিনিসগুলোকে তোমরা ক্যাচ করতে পেরেছো। তোমাদের আজকের ক্লাসটা বেনিফিট তোমরা পেয়েছো এই ক্লাস থেকে, এটা আমি আশা করব। তোমরা ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। আর তোমাদের পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই, আজকে আমরা বেশ কয়েকটা কনসেপ্ট বুঝলাম, কোশ্চেনটা কিন্তু আমরা অনেকগুলো কনসেপ্ট আজকে করেছি, তাই না? ভালো মতন করে তোমরা পড়তে থাকো। আমরা আরো যে বাকি তোমাদের চ্যাপ্টার গুলো আছে, সেই বাকি চ্যাপ্টার গুলোর কোশ্চেন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তোমরা ভালো মতো করে প্র্যাকটিস করতে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।